আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছো। আইসিটি ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজ আমরা আইসিটি ষষ্ঠ অধ্যায় বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারিক 5 অংশটি করতে যাচ্ছি। পাশাপাশি ব্যবহারিক খাতার কাজও তোমাদেরকে আজকে দেওয়া হবে। তো ব্যবহারিক অংশের নাম এবং তারিখ, পাশাপাশি এটি কিভাবে লিখতে হবে এর বিস্তারিত ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের পড়ার টপিক হলো ডেটাবেজে শর্টিং এবং ইন্ডেক্সিং করার প্রক্রিয়া। অনলাইন ক্লাসে যেহেতু তোমাদের সামনাসামনি যাওয়ার সুযোগ নেই, তাই খাতার কাজটি কিভাবে করতে হবে তার সার্বিক দিকটি কিন্তু ক্লাসে আমি প্রায় প্রত্যেকটি ব্যবহারিকে আলোচনা করে দিচ্ছি। তো খাতার কাজ করতে গিয়ে তোমরা কোনোভাবেই অন্যেরটা দেখে করার চেষ্টা করবে না, এতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। তো তোমরা ব্যবহারিক অংশটি নিজে প্র্যাকটিক্যালি করে এবং ক্লাসটি পরিপূর্ণভাবে দেখে তারপর খাতায় উপস্থাপন করার চেষ্টা করবে। তো আজকে আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। পরীক্ষণের নাম হলো ডেটাবেজে ডেটা শর্ট করা ও ইন্ডেক্স করা। তো প্রত্যেকটি পরীক্ষণেরই নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে। আজকে আমাদের এই পরীক্ষণের উদ্দেশ্য হলো শর্টিং ও ইন্ডেক্সিং বিষয়ে ধারণা অর্জন করা, ডেটাবেজে ডেটাগুলো নির্দিষ্ট অর্ডারে সাজানোর পদ্ধতি জানা, পাশাপাশি ডেটাবেজে ইন্ডেক্সিং করার প্রক্রিয়া সম্পর্কে জানা। যদিও আমরা শর্টিং এবং ইন্ডেক্সিং এর থিওরি বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, তাই আজকে কেবলমাত্র এর ব্যবহারিক করতে গিয়ে প্রাথমিকভাবে একটু আলোচনা করে নিচ্ছি। তো এক্ষেত্রে আমাদের কি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রয়োজন হয় সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে একটি কম্পিউটারের নিশ্চয়ই প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডেস্কটপ বা ল্যাপটপ যেটি হোক না কেন এতে কোনো সমস্যা নেই। আর অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমি আমার কম্পিউটারে উইন্ডোজ 10 ব্যবহার করেছি। তোমরা তোমাদের কম্পিউটারে যে উইন্ডোজ ব্যবহার করবে অবশ্যই খাতায় লেখার সময় বা উপস্থাপন করার সময় সেই উইন্ডোজের নামটি অবশ্যই ব্যবহার করবে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট এক্সেস ব্যবহার করেছি। আর যদি তোমাদের প্রিন্টার থাকে তাহলে খুবই ভালো হয়। তো এই ক্ষেত্রে প্রথমে জেনে নেই এর তথ্যগুলো। ডেটাবেজে সংরক্ষিত রেকর্ডসমূহ প্রয়োজন অনুসারে মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে প্রায় সময় সাজানোর প্রয়োজন হয়। মানের ক্রমানুসারে সাজানোর এই যে প্রক্রিয়াটি রয়েছে এটিকে বলা হয়ে থাকে শর্টিং করা। যেমন ধরো, যদি তোমার কলেজে 2000 স্টুডেন্ট থাকে, সেই ক্ষেত্রে স্টুডেন্টরা এলোমেলো রুল লিখে দিলে তুমি চাও যে সিরিয়াল মেনটেন করে রুলগুলোকে প্রদর্শন করার জন্য। সেই ক্ষেত্রে তুমি যদি শর্টিং করে দাও, তাহলে শর্টিং দুই প্রক্রিয়া যেহেতু হতে পারে, নিম্নক্রমে বা ঊর্ধ্বক্রমে। তুমি যদি চাও যে উপর থেকে নিচ দিকে যাবে, সেই ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে, অথবা তুমি যদি চাও সিরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো থাকবে, সেই ক্ষেত্রে নিম্নক্রমে দিতে পারো। আর ইন্ডেক্সিং হলো সুসজ্জিতভাবে তথ্যগুলোর সূচি প্রণয়ন করা। যেমন করে তোমাদের প্র্যাকটিক্যাল ব্যবহারিক যে খাতাটি রয়েছে সেই খাতার প্রথম দিকে দেখবে সূচিপত্র নামে একটি তালিকা দেওয়া থাকে। এই তালিকার কাজ কি? এই তালিকার কাজ হলো এর ভিতরের অংশে কোথায় কোন অংশটি আছে সেই অংশটিকে এখান থেকে সূচি আকারে বুঝে নেওয়ার জন্য। সেম একইভাবে আমরা যখন মাইক্রোসফট এক্সেসে কাজ করি, ইন্ডেক্সিং এর কাজ হলো ওই মানগুলোকে সুসজ্জিতভাবে তথ্য নির্ভর করে তোলা। তো ডেটাবেস থেকে ব্যবহারকারী কোনো ডেটা যেন খুব সহজে খুঁজে নিতে পারে সেই জন্য ইন্ডেক্সিং করা হয়ে থাকে। ইন্ডেক্সিং ফাইল মূল ডেটাবেজের কোনো পরিবর্তন করে না এবং এটি বিভিন্নভাবে সাজাতে পারে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি যখন শর্টিং করবে, শর্টিং কিন্তু বারবার কার্যক্রম করতে হয়। নতুন কোনো ডাটা এন্ট্রি করলে বারবার শর্টিং করে নিতে হয়, কিন্তু ইন্ডেক্সিং একবার করা হয়ে গেলে আর কখনোই ইন্ডেক্সিং করার প্রয়োজন হয় না। তো আমরা শর্টিং এর প্রাথমিক বিষয়গুলো একটু জেনে নেই বা এর বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই। আমরা জানি যে ডেটা শর্টিং হলো দুই প্রকার, অ্যাসেন্ডিং অর্ডার আর হলো ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার হলো ছোট থেকে বড় আকারে সাজানো, যেমন 1 2 3 4 5 এরকম করে ছোট থেকে যখন বড়ভাবে যাচ্ছ তখন সেটিকে অ্যাসেন্ডিং অর্ডার হয়ে যায়। আবার ডিসেন্ডিং অর্ডার হলো যেমন তুমি 10 9 8 এরকম করে সাজাচ্ছ, তখন সেটি বড় থেকে ছোট বা ডিসেন্ডিং অর্ডার হয়ে যায়। শর্টিং করা থাকলে ডেটাবেস থেকে সহজেই ডেটা খুঁজে বের করা যায়। শর্টিং এর মূল উদ্দেশ্য হলো ডেটাবেস টেবিল থেকে কোয়েরির মাধ্যমে প্রাপ্ত আউটপুট ডেটাকে সাজানো
এরপর রয়েছে ডেটা ফাইলকে শর্টিং করা হলে মূল ডেটা ফাইলটি বিন্যাসকৃত অবস্থায় মেমোরিতে জমা হয়। এক্ষেত্রে আমি তোমাদের ইতিপূর্বে বলেছি যে নতুন করে কোনো ধরনের টেবিল তৈরি হয় না। মেমো, হাইপারলিঙ্ক, ওএলই ফিল্ডের উপর শর্ট অপারেশন করা যায় না, কেননা আমরা জানি যে হাইপারলিঙ্ক, ওএলই, মেমো এগুলোর বিস্তর অনেক কিছু থাকে। তাই বিস্তর কোনো কিছু থাকলে সেক্ষেত্রে এটিকে শর্ট করা কঠিন হয়ে দাঁড়ায়। এরপর রয়েছে শর্টিং এর ফলে মূল ডেটা ফাইলে রেকর্ডের ক্রমিক নংয়ের পরিবর্তন হয়ে যায়। ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে শর্ট করা ফাইল আপডেট হয় না। এটি ইতিপূর্বে তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটি রেকর্ড সংযোজন করলে বা কোনো রেকর্ড যদি তুমি ডিলিট করে দাও সেক্ষেত্রে নতুন করে শর্টিং করে নিতে হবে। তো এ ছিল আমাদের শর্টিং অংশ। এরপর আমরা ইন্ডেক্সিং সম্পর্কে কিছু ধারণা দেখে নিব। ইন্ডেক্সিং এর বড় সুবিধা হলো ইন্ডেক্স করার ফলে ফাইলে সহজে ডেটা খুঁজে বের করা যায়। ইন্ডেক্স করার পরে ডেটাবেস ফাইলে নতুন কোনো রেকর্ড ইনপুট করা হলেও ইন্ডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। এরপর রয়েছে একাধিক ফিল্ডের উপর এবং অনেক রেকর্ডের জন্য ইন্ডেক্স করা হলে অপেক্ষাকৃত বেশি মেমোরির প্রয়োজন হয়, কারণ এই ক্ষেত্রে যেহেতু নতুন টেবিলের সংযোজন হয় তাই মেমোরির ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। ইন্ডেক্স ফাইলে কোনো রেকর্ড থাকে না, তবে লজিক্যাল অর্ডার অবশ্যই থাকবে। ইন্ডেক্সের ফলে মূল ডেটা ফাইলে রেকর্ডের ক্রমিক ক্রম পরিবর্তন হয় না। এরপর আমরা মূল কার্যপ্রণালীতে চলে যাব। তো প্রাথমিক কাজগুলো আমরা আগে থেকে গুছিয়ে রেখেছি। সেটি হলো প্রথমে তোমাকে মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে স্টুডেন্ট ইনফো নামে একটি ডেটাবেস টেবিল তৈরি করে রাখতে হবে এবং যা 1 নং চিত্রের মতো করে দেখাবে। দেখো আমি আগে থেকে তৈরি করে এখানে একটি চিত্র দেখিয়েছি যে স্টুডেন্ট ইনফো নাম দিয়ে, তারপর এই যে এখানে কিছু তথ্য দিয়েছি, এই তথ্যটিকে আমরা প্রাথমিকভাবে মাইক্রোসফট অ্যাক্সেস থেকে খুঁজে বের করে নিব। এরপর আমরা যদি শর্টিং করি, শর্টিং করার ফলে আমরা এরকম করে 2 নং চিত্রটি পাবো। সেক্ষেত্রে আমরা কি কাজগুলো করছি একবার দেখে নেই। তো ডেটা শর্টিং কিন্তু 2 ভাগে করা যায়, মেনু ব্যবহার করে এবং এসকিউএল কমান্ড ব্যবহার করে। আমরা কিন্তু নর্মাল মেনু ব্যবহার করে তারপর এই মাইক্রোসফট অ্যাক্সেসের শর্টিং এর কাজটি দেখাবো। তো শর্টিং করার প্রক্রিয়া কি রয়েছে? আর1 নামক ডেটাবেজে রোল ফিল্ডের উপর অ্যাসেন্ডিং করতে নিম্নের ধাপ অনুসরণ করি। এখানে আর1 নামক ডেটাবেজ হলো আমি আগে থেকে তৈরি করে রেখেছি এরকম একটি ডেটাবেজের নাম দিয়েছি। এক্ষেত্রে তুমি তোমার ল্যাপটপে বা কম্পিউটারে ডাটাবেজের যে নাম দিবে সেই নামটি খাতায় উপস্থাপন করতে হবে। তো এরপর রয়েছে আর1 ডেটাবেজে উইন্ডোর টেবিল ট্যাব থেকে স্টুডেন্ট ইনপো টেবিলে ডাবল ক্লিক করে ওপেন করি। প্রয়োজনে তুমি এটিকে মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমার কম্পিউটার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তুমি নোট আকারে রাখতে পারো, কেননা আমরা যখন কাজ করব তখন এই অংশগুলোকে দেখে দেখে কাজ করলে কাজটি সহজ হয়ে যাবে। তো যা 1 নং টেবিল হিসেবে পাওয়া যাবে। এরপর রুল ফিল্ডের উপর মাউস কার্সর রেখে ক্লিক করে ফিল্ডটি নির্বাচন করি। হোম রিবন ট্যাব হতে শর্টে অ্যাসেন্ডিং ক্লিক করি। তো ফলাফল হিসেবে 2 নং চিত্রের মতো করে পাওয়া যাবে। তো আমরা এখন শর্টিং এর কাজটি আগে দেখিয়ে নিব, এরপর ইন্ডেক্সিং এর কাজগুলো করব। তো আমরা চলে যাচ্ছি এখন মাইক্রোসফট অ্যাক্সেসে। তো আমরা মাইক্রোসফট অ্যাক্সেস থেকে আমাদের যে আগে তৈরি করা আছে এরকম একটি টেবিল ওপেন করে নিব। তো এখান থেকে এই যে স্টুডেন্ট ইনপো দেখতে পাচ্ছ, এখানে আমরা 2 ভাবে এটি ওপেন করতে পারি, ডাবল ক্লিক দিয়ে, বা এখানে তুমি মাউসের ডান দিকে ক্লিক করে কিন্তু ওপেন করে নিতে পারো। তো এরকম করে আমরা প্রাথমিকভাবে একটি টেবিল তৈরি করে রেখেছি। তো এটিকে যদি আমরা শর্টিং করতে চাই তাহলে যে অংশটিকে আমরা শর্টিং করব, তো আমরা যেহেতু আমাদের ব্যবহারিকে রুল অংশটিকে শর্টিং করতে যাচ্ছি, তাই এখানে গিয়ে প্রথমে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে তুমি ক্লিক করে এখানে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট অথবা শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করে নিতে পারো। এটি হলো একটি প্রক্রিয়া। তো আরও একটি প্রক্রিয়া রয়েছে, এখান থেকে তুমি এই যে উপরের যে রিবন গুলো রয়েছে বা প্রত্যেকটি রিবন ট্যাবের অধীনে যে রিবনগুলো রয়েছে এখান থেকে তুমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং সিলেক্ট করে কিন্তু এটিকে শর্টিং করতে পারো। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি এটিকে অ্যাসেন্ডিং করে। তো ম্যানুয়ালি আমরা যদি এখানে করি তাহলে অ্যাসেন্ডিং করলে লক্ষ্য করো তাহলে 1 2 3 4 8 9 10 মানে যে রুলগুলোকে আমি এন্ট্রি করেছিলাম রেকর্ড হিসেবে সেই মানগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আবার যদি এটিকে আমরা ডিসেন্ডিং করি তাহলে ডিসেন্ডিং করার পরে দেখো আমাদের যে উপরের বড় মানগুলো ছিল সেই মানগুলো উপরের দিকে চলে গেল, 10 9 8 4 3 2 1। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখান থেকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং প্র্যাকটিক্যালি কিভাবে কাজটি করতে হয়।
সেম একইভাবে আমরা যদি মাউসের সাহায্যে কাজটি করতে যাই তাহলে এটিকে এখানে গিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, এই যে এখান থেকে কিন্তু মানগুলো পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা মেনু ব্যবহার করে যে কাজটি করতে পারছি, এখানে কিন্তু মাউসের সাহায্যে একই কাজ করতে পারছি। একইভাবে আমরা যদি এই অংশটিকে সিলেক্ট করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে যাই তাহলে একটু লক্ষ্য করো, আমরা এই অংশটিকে সিলেক্ট করলাম, এরপর যদি অ্যাসেন্ডিংয়ে চলে যাই, দেখো যারা কম বয়সের তাদের মানগুলো উপরে চলে গেল, আবার যদি ডিসেন্ডিং করি তাহলে বেশি বয়সের মানগুলো উপরে চলে গেল। আর এই ক্ষেত্রে এখানে যে প্রত্যেকটি রেকর্ড রয়েছে এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার পরে কিন্তু সবকটি মানকে নিয়ে সে উপরের দিকে চলে যায়। তো আমরা অ্যাসেন্ডিং অংশটি এখন রাখতে চাচ্ছি। দেখো এটি অ্যাসেন্ডিং অংশ রাখলাম। আবার এই রুলের ক্ষেত্রে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডার রাখি তাহলে কি হয় দেখি, দেখো আবার পুনরায় মানগুলো কিন্তু সাজানো অবস্থায় পেয়ে গেলাম। এখন এই কাজটিকে তুমি যদি রিমুভ করে দিতে চাও তাহলে এই মেনুর অধীনে দেখো হোম ট্যাবের অধীনে যে রিমুভ শর্ট রিবনটি রয়েছে এটিকে তুমি যদি ক্লিক করো তাহলে পুনরায় আগের মতো টেবিলটি তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা শর্টিং বিষয়টি খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা পুনরায় আমাদের প্র্যাকটিক্যাল ব্যবহারিক যে অংশটি দেখাচ্ছিলাম সেই অংশে চলে যাব। এরপর পুনরায় আমরা ইন্ডেক্সিং অংশটি দেখানোর চেষ্টা করব। তো আমাদের এরপর রয়েছে ইন্ডেক্স নিয়ে ইন্ডেক্স করার যে প্রক্রিয়া সেই বিষয়। তো ডাটাবেজে একক ফিল্ড ব্যবহার করে ইন্ডেক্স করার প্রক্রিয়া আমাদের নিম্নরূপভাবে কাজ করে যাব। স্টুডেন্ট ইনফো টেবিলটি ওপেন করব। টেবিলটির এইচ ফিল্ডের উপর আমরা ইন্ডেক্স করতে চাই। ভিউ বাটনে ক্লিক করে ডিজাইন ভিউ মোডে ওপেন করে নিতে হবে। তো প্রথমে আমাদের কি কাজ করতে হবে, আমাদের ওপেন করার পরে ভিউ বাটনে ক্লিক করে ডিজাইন ভিউ মোডে ওপেন করে নিতে হবে। এরপর এইচ ফিল্ডের উপর মাউস পয়েন্টার রাখতে হবে। এরপর উইন্ডোর যে নিচের দিকে ফিল্ড প্রপার্টিস রয়েছে, আমরা কিন্তু এই উইন্ডো পরিচিতিতে ফিল্ড প্রপার্টিস কোথায় পাওয়া যায় সেই অংশটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেই ক্ষেত্রে জেনারেল ট্যাবটি আমরা সিলেক্ট করে নিব। তো ইন্ডেক্স অপশনে ড্রপ ডাউন ক্লিক করে এরপর ইয়েস নো ডুপ্লিকেট সিলেক্ট করে আমরা এই ইন্ডেক্সিংয়ের কাজটি করে নিতে পারি। তাহলে আমাদের 3 নং চিত্রের মধ্যে ফলাফল পাওয়া যাবে। তো আমরা এখন ব্যবহারিক অংশটি একটু সরাসরি দেখে নিচ্ছি। তো আমাদের আগে থেকে তৈরি করা যে টেবিলটি ছিল সেই টেবিলটি আমরা ওপেন করে নিলাম। এখন আমরা কি করতে চাই, এইজের উপর ইন্ডেক্সিং করতে চাই। তাহলে আমাদের এই যে হোম ট্যাবের অধীনে যে ভিউ রিবনটি রয়েছে এটি আমরা ক্লিক করলাম। এটি ক্লিক করার পরে ডিজাইন ভিউ ক্লিক করতে হবে। তাহলে আমরা ডিজাইন ভিউ ক্লিক করে নিলাম। তো কোন মানের উপর করতে চাই, তুমি এখানের যে কোনো মানের উপর কিন্তু ইন্ডেক্স করতে পারো। এক্ষেত্রে আমরা এইজের উপর ইন্ডেক্স করে নিব। তো এটিকে আমরা সিলেক্ট করে নিব মাউস নিয়ে। সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে নিচের অংশে ফিল্ড প্রপার্টিস নামে একটি অংশ পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা জেনারেল ওপেন করে নিব। তো জেনারেল ওপেন করার পরে আমরা যে নিচের অংশে ইন্ডেক্সড লেখা আছে এখানে যাব। তো এই ইন্ডেক্সকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এই অংশে কিন্তু একটি ড্রপ ডাউন মেনু আমরা পেয়ে যাব। একটু লক্ষ্য করো, এটিকে সিলেক্ট করার সাথে সাথে আমরা কি পেয়ে গেলাম, এখানে ড্রপ ডাউন অংশ একটি পেয়ে গেলাম। তো এখানে যদি ড্রপ ডাউন অংশটি আমরা মাউসের সাহায্যে ক্লিক করি তাহলে নো ডুপ্লিকেট এবং ডুপ্লিকেট ওকে এই দুটি অংশ আমরা পেয়ে যাব। আবার তুমি যদি এটিকে ইন্ডেক্সিং নো করে ফেলতে চাও পুনরায় কিন্তু এখানে নো করার একটি ব্যবস্থা থেকে যাচ্ছে। তো আমরা নো ডুপ্লিকেট দিতে চাই, নো ডুপ্লিকেট দিয়ে দিলাম। তো নো ডুপ্লিকেট দিয়ে আমরা কি করব, এটিকে সেভ করে নিব। তো কিবোর্ডের সাহায্যে সেভ করতে পারো অথবা তুমি সরাসরি এখানে গিয়ে সেভ করতে পারো। আমি তোমাদেরকে কিবোর্ডের সাহায্যে সেভ করে দেখাচ্ছি। তো এটা অলরেডি ইন্ডেক্স হয়ে গেল। এরপর আমরা পুনরায় কি করব, ডাটাবেস ভিউয়ে চলে গেলাম। তো ডাটাবেস ভিউয়ে গিয়ে আমরা যদি নতুন করে এখানে কোনো ধরনের ডেটা এন্ট্রি করি তাহলে কি ফলাফল পাওয়া যাচ্ছে সেটা একটু লক্ষ্য করি। একটু
একটু লক্ষ্য করো, আমি যখনই এখানে 20 লিখে দিলাম তখন কিন্তু এখানে একটি সংকেত দেখাচ্ছে। এই সংকেত দেখানোর কি কারণ? কেননা আমরা কিন্তু এক্ষেত্রে ডুপ্লিকেট নো করে দিয়েছিলাম, যে নো ডুপ্লিকেট মানে হলো নতুন করে কোনো মান আগের মতো কোনোভাবেই লেখা যাবে না। এক্ষেত্রে মানগুলোকে অবশ্যই একটু ডিফারেন্স করে লিখতে হবে। তো এক্ষেত্রে আমি যদি এই মানটি ব্যবহার করি তাহলে দেখো সরাসরি কিন্তু মানটি নিয়ে নিল। তাহলে তোমরা এই ইন্ডেক্সিং এর বিষয়টি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে নো ডুপ্লিকেট মানে হলো এর একই নাম বা এখানে যে ডাটা ব্যবহার করছে ওই একই ডাটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। দেখো আমি যখন ভিন্ন মান দিয়েছি তখন কিন্তু এই মানটি সরাসরি গ্রহণ করে নিয়েছে, আর ইন্ডেক্সিং করার ফলে আমাদের নো ডুপ্লিকেট দেওয়ার কারণে কিন্তু আগের মানটি কোনোভাবেই গ্রহণ করেনি। আশা করি তোমরা এই ইন্ডেক্সিং এর বিষয়টি খুব ভালোভাবে এখন বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা যেহেতু নতুন করে একটি মান এক্ষেত্রে নিয়েছি, নতুন একটি রেকর্ড সংযোজন করেছি, এক্ষেত্রে একটু অ্যাসেন্ডিংটি একটু আমরা দেখিয়ে দিতে চাচ্ছি। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এর মানগুলো কীরকম আকৃতির হয়। এখন যদি আমরা অ্যাসেন্ডিং করি, দেখো মানগুলো সরাসরি সিরিয়াল এসে গেলো। আবার ডিসেন্ডিং করতে চাইলে মানগুলোকে আবার উল্টা মানের মতো করে আমরা পেয়ে গেলাম। সেম একইভাবে যদি আমরা এখানের যে ইন্ডেক্সিং মানগুলো বের করেছি, এই ইন্ডেক্সিং এর ক্ষেত্রে নতুন মান নিতে চাইলে আমাদের কি করতে হবে? নো ডুপ্লিকেট উঠিয়ে দিতে হবে। আর যদি নো ডুপ্লিকেট রেখে দেয় তাহলে আমাদের আগের যে মানগুলো রয়েছে এই মানগুলো কোনোভাবেই নেওয়া যাবে না। এটি হলো ইন্ডেক্সিং এর একটি বড় ধরনের সুবিধা। কেননা ইন্ডেক্সিং যেহেতু একটি সূচি প্রণয়ন করে, একই মানের তো দুইটি সূচি কখনো হতে পারে না, এই কারণে মানগুলোকে আমরা ভিন্ন ভিন্ন করে সাজাতে পারি। আশা করি তোমরা এই বিষয়টি এখন খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তো আমরা এখন পুনরায় আমাদের ব্যবহারিক যে খাতা অংশটি দেখাচ্ছিলাম সেই অংশে চলে যাচ্ছি এবং তোমাদের ব্যবহারিক অংশের খাতার কাজটি দিয়ে দিব। এই ক্ষেত্রে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে দেখো ইয়েলো মার্কিং করে বুঝিয়ে দিয়েছিলাম যে এখানে আমি নো ডুপ্লিকেট ব্যবহার করেছি। এই ক্ষেত্রে তোমরা যেভাবে ইন্ডেক্স করতে চাও সেভাবে করতে পারবে। তো এরপর আমরা আমাদের কাজগুলো দিয়ে দিচ্ছি। পরীক্ষণের নাম হলো ডেটাবেজে ডেটা শর্ট করা ও ইন্ডেক্স করা। পরীক্ষণ হলো 5 আর পরীক্ষণের একটি তারিখ দেওয়া হয়েছে, তোমরা এই তারিখটি ব্যবহার করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অবশ্যই জমা করার চেষ্টা করবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আবারও সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।